লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ, এই তিনটি ট্রফি জিতে ঘরোয়া ট্রেবল তো সম্পূর্ণ করেছে বার্সেলোনা। কিন্তু বার্সেলোনার লাস্ট সিজনকে কি পুরোপুরি সাকসেসফুল বলা যায়? হয়তো বলা যায়, কারণ হচ্ছে বার্সেলোনা তারাও আসলে একটু ট্রানজিশনের ভিতর দিয়ে তো যাচ্ছিল। হ্যান্সি ফ্লিকের নেতৃত্বে তারা আমার মনে হয় যে মোটামুটি ট্র্যাকে ফিরেছে, বাট এবার তাদের নেক্সট স্টেজে যেতে হবে, যেটা হচ্ছে ইউরোপিয়ান সাফল্য, অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগ জয়। সো নতুন সিজনে বার্সেলোনার সামনে আসলে দুটো চ্যালেঞ্জ অপেক্ষা, একটা হচ্ছে লা লিগার শিরোপা ধরে রাখা এবং এবং ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুটটা আবারও ফিরে পাওয়া, যেটা আসলে বার্সেলোনার হ্যান্সি ফ্লিকও জানেন। তিনি যতই সাফল্য এনে দেন, দলকে দল হিসেবে গড়ে তোলেন, এক সুতোই গাঁথেন, কিন্তু এগেন যদি চ্যাম্পিয়ন্স লিগ না জিততে পারেন তাহলে বার্সেলোনার ইতিহাসে তাকে আসলে খুব আলাদা করে তিনি খুব একটা জায়গা পাবেন না। বাট এখন পর্যন্ত সুখবর, তিনি আসলে তার দলটাকে দারুণভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং কেমিস্ট্রি তৈরি হয়েছে ফুটবলারের সঙ্গে কোচের, এবং এই সিজনে প্রথমত ট্রান্সফার উইন্ডোতে বার্সেলোনা খুবই হিসেবি এবং ঠিক যেটা দরকার সেটাই করতে পেরেছে। যদিও টার স্টেগানকে নিয়ে প্রচুর জলঘোলা আছে, কিন্তু সেই জায়গায় তারা ওয়ান গার্সিয়াকে আনতে পেরেছে, যেটা এখন পর্যন্ত তাদের নাম্বার ওয়ান কিপার, এবং খুবই অল্প টাকায় তারা একটা দুর্দান্ত দুর্দান্ত একজন কিপারকে তাদের দলে শেষ পর্যন্ত পেয়েছে। টার স্টেগান বাইরে চলে গেছেন ইনজুরিতে, এখনও তিনি মাঠের বাইরে, এবং শেজনি যিনি গত সিজনে আসলে এক সময় একটা বড় সময় নাম্বার ওয়ান কিপার হয়ে উঠেছিলেন, তিনি এখন ব্যাকআপ কিপার হিসাবে আছেন। সো এই হচ্ছে বার্সেলোনার আসলে অন্তত কিপিং নিয়ে চিন্তার জায়গাটা নেই, চিন্তার জায়গা আছে রক্ষণে, যদিও সেই জায়গাটা তো আসলে বার্সেলোনা ওভারকাম করার চেষ্টা করছে। কিন্তু চিন্তার জায়গায় কেন বলছি, কারণ হ্যান্সি ফ্লিকের যে ফুটবলীয় দর্শন, একটু হাই লাইন ডিফেন্স, সেই জায়গাটায় বার্সেলোনা আসলে খুব বেশি হুটহাট গোল হজম করে ফেলতে পারে। এই সিজনে আমরা তার ঝলক দেখেছি, কিন্তু তিনটা ম্যাচ বার্সেলোনা খেলেছে, বিশেষ করে লেভান্তের সঙ্গে তো পিছিয়ে পড়ে এসে তারা জিতেছে, এবং শেষ ম্যাচে ভায়াকনের সঙ্গে তারা ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। আচ্ছা, ডিফেন্স নিয়ে চিন্তার কথা বলছিলাম, তার বড় কারণ হচ্ছে যে ডিফেন্স থেকে কিন্তু এবারে এই সিজনে আমরা দেখেছি যে ইনিজো মার্টিনেস ফ্রি ট্রান্সফারে চলে গিয়েছেন। সো সেইটা হচ্ছে একটা মূলত বড় চিন্তার কারণ। কিন্তু একই সাথে বার্সেলোনার অ্যাটাক আরও বেশি জমাট হয়ে উঠেছে, এবং আগের চেয়ে আরও শক্তিশালী মনে হতে পারে, কারণ হচ্ছে ইয়ামালের সঙ্গে রাফিনিয়া তো আছেনই, এবং সেই সঙ্গে রাশফোর্ড, লেভানডোভস্কি এবং ফেরান তোরেসকে আসলে হয়তো বেশি দেখা যাবে সামনে। তবে এই ভূমিকাটা কিন্তু চেঞ্জ হতে পারে যে কোনো সময়, সেই অপশনগুলো এখন তৈরি হয়েছে হ্যান্সি ফ্লিকের হাতে। কিন্তু বার্সেলোনার সবচেয়ে বড় বড় সুবিধা বা ট্রাম্প কার্ড, যেটা তাদের সবসময় একটা ফেস থাকে, একটা ফুটবলার থাকে যিনি একাই পুরো সিজন, পুরো পৃথিবীতে ফুটবলের শ্রেষ্ঠত্বকে তুলে ধরতে পারেন। সেটা একটা দীর্ঘ সময় লিওনেল মেসি করেছেন, এবং এখন কি সেই সময়টা ইয়ামালের কিনা? 17 বছরের ওয়ান্ডার কিড 18 বছরে পা রেখেছেন, এবং আরও একবার আসলে ইয়ামালের এই সিজনে তিনি আসলে আরো একটু নতুন করে নিজেকে মেলে ধরতে চাইবেন। যদিও এর মধ্যে আরো অনেকটা, আরো দু একজন 17 বছর বয়সের কথা শোনা যাচ্ছে। ড্রো ফার্নান্দেজ মাত্র একটা ম্যাচ খেলেছেন, তিনিও লা মেসিয়া থেকে উঠে আসে। বাট এগেন রিয়াল বার্সেলোনার সামনে আসলে ইয়ামাল এবং একই সঙ্গে তাদের যে নতুন রিক্রুট রাশফোর্ড, তিনি আসাতে যে সুবিধাটা হয়েছে, অনেক বেশি ফ্লেক্সিবল হতে পেরেছেন হ্যান্সি ফ্লিক তার দল নিয়ে, তার অ্যাটাক নিয়ে। বিশেষ করে লেভানডোভস্কি, যিনি মাত্র 37তম জন্মদিন পালন করেছেন, তাকে এখন আর খুব বেশি বোধহয় আমরা ফার্স্ট 11 থেকে দেখবো না, তাকে হয়তো ঘুরিয়ে ফিরিয়ে খেলাবেন। বাট একই সঙ্গে গাভিকে আসলে তার এখন জায়গা দিতে হবে মাঝমাঠে, যেখানে পেদ্রি আছেন, যিনি দারুণ করে চলেছেন টানা, এবং ফ্র্যাঙ্কি ডি ইয়ং তো আছেনই। সো নতুন যে রিক্রুটের কথা বলছিলাম, একটা হচ্ছে ওয়ান গার্সিয়া এবং রাশফোর্ড, এই দুটোই আসলে বড় নাম বার্সেলোনার। বেশ আমি বলবো যে খুব সেফ ইনভেস্টমেন্ট তারা করতে পেরেছে, এবং সেই জায়গাটা একটা দারুণ দলটার একটা বিকল্প তৈরি হয়েছে সব জায়গাতেই। সেটা রাশফোর্ড আসাতে তাকে যেমন তিনি উইংয়ে খেলাতে পারছেন, মাঝমাঠে খেলাতে পারছেন, এবং একই সঙ্গে লেভানডোভস্কিকে বিশ্রামেও দিতে পারছেন, এবং একই সঙ্গে শেজনিকেও আসলে ঘুরিয়ে ফিরে তিনি খেলাতে পারবেন। তবে বার্সেলোনার জন্য, বার্সেলোনা ভক্তরা যেটা জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করছেন এই সিজনে, সেটা হচ্ছে তাদের ঘরের মাঠ, হোম ভেন্যু নিউ ক্যাম্পে ফেরা। সেটা ঠিক কবে হবে সেই অপেক্ষা। এরই মধ্যে 3টা ম্যাচ হয়ে গিয়েছে, চতুর্থ ম্যাচে তারা সেখানে ফেরার একটা সম্ভাবনা শোনা যাচ্ছে। তবে সেটাও আসলে ফুল নিউ ক্যাম্প ওপেন করে নয়, হয়তো খুব সীমিত সংখ্যক দর্শক নিয়ে সেখানে ফিরতে পারে। তবে এই সিজনে এইটাই আসলে আরেকটা বড় অপেক্ষা বার্সেলোনার জন্য, তাদের হোম ভেন্যু নিউ ক্যাম্পে নিজেদের দলকে নতুন স্টেডিয়ামে নতুন করে তাদেরকে আসলে স্বাগত জানানো, এবং সেই জায়গাটাতে হোম ভেন্যু যে শক্তির জায়গা, বিশেষ করে এগেন এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবেন নিউ ক্যাম্পে বার্সেলোনা, সেইটা আসলে অনেক বেশি একটা আকর্ষণের জায়গা থাকে বার্সা ভক্তদের জন্য। তাই সেটার জন্য অপেক্ষাও আসলে হয়তো খুব দ্রুতই ফুরাবে। এই মাসেই নিউ ক্যাম্পে হয়তো দেখা যেতে পারে বার্সেলোনার ফেরাটা। সো বার্সেলোনার এই সিজনের চ্যালেঞ্জ যেটা,
লা লিগা জয় তো বললামই ধরে রাখা এবং একই সাথে চ্যাম্পিয়ন্স লিগ জয়, তবে তার চেয়েও বড় চ্যালেঞ্জ হচ্ছে রিয়াল মাদ্রিদের এগেনস্টে ওই শ্রেষ্ঠত্বটা ধরে রাখা, যেটা গত সিজনে একটা অনন্য ঘটনা তারা ঘটিয়েছে। 4টা এল ক্লাসিকো তারা জিতে নিয়েছিল। এই সিজনেও কি তারা সেটা সমর্থ হবে কিনা সেই প্রশ্নটা রেখে যাচ্ছে আপনাদের কাছে, নিচে উত্তর দিয়ে যাবেন। এখনকার মতো বিদায়, বাই বাই, টাটা।